নমস্কার, আমি স্বপন কুমার দেব, স্ট্রাগলার দেব। এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে লাইভ করছি। একটা ভালো জিনিস বলতে বরাবরই তো ভালো জিনিসই করি, খারাপ কিছু করার মানসিকতা আমার নেই। একজন WBCS অফিসার, ভাবতে পারেন যে লোকটা এতটা প্রভাব, একটা সামান্য WBCS বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কালচিনি, উত্তরবঙ্গের, নাম প্রশান্ত বর্মন। তার অনেকগুলো কীর্তি আছে এবং কীর্তিগুলো মোটামুটি বৈদ্যুতিক চ্যানেলে প্রকাশিত এবং সেগুলো প্রচারও হয়েছে, ভাইরালও হয়েছে। কিন্তু এই প্রশান্ত বর্মন কালচিনির ভিডিও, উত্তরবঙ্গের, ওখানকারই বাসিন্দা তিনি, রাজবংশী, এবং তিনি জোর গলায় বলেন কি জানেন, যে আমি রাজবংশী, আমি WBCS অফিসার হয়েছি বলে লোকে আমাকে হিংসে করে, তাই জন্য আমার নামে এইসব রটনা করছে। অনেক মহাগুণে গুণবান। তার প্রথম যে তার ট্যালেন্ট, তিনি WBCS পরীক্ষায় পাশ করতে পারেননি। মানে শোনা যায়, যেটা আমরা খবর পেয়েছি আমি, যে ইংরেজিতে 0 পেয়েছেন, আর বাদবাকিগুলো তো কহতব্য নয়, নাম্বারগুলো তিনি পাশ করতে পারেননি। অথচ কোন ম্যাজিকে বা কোন জাদুর বলে তিনি WBCS পরীক্ষা পাশ করে গেছেন এবং বিডিও চাকরি পেয়েছেন। লোকটা মোটেই সৎ নয়, যতটুকু জানা যায় বা জানা গেছে। এই 2025 সালের যখন খুব বর্ষা হলো উত্তরবঙ্গে, সেখানকার একটি গ্রামে, কালচিনিটা খুব সম্ভব আলিপুরদুয়ারের জুরিডিকশনে পড়ে, সেখানে অধিকাংশ গ্রামের রাস্তা উত্তরবঙ্গ অবহেলিত, রাস্তাটা পাকা হয়নি। পাকা তো দূরের কথা, রাস্তাটা কোনো সংস্কার হয়নি। 1 হাঁটু সমান কাদা জমে বৃষ্টিতে, এবং প্রসূতি থেকে শুরু করে কোনো মরণাপন্ন রোগীকে বা রোগিণীকে নিয়ে যেতে গেলে কাঁধে ঝোলার মতো করে দুজন বয়ে বয়ে নিয়ে যায়। আর ওই বাসের মধ্যে দুটো দড়ি দিয়ে বাঁধানো দোলনার মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়, সে বৃদ্ধা থেকে শুরু করে প্রসূতি পর্যন্ত। সেখানে কোনো অ্যাম্বুলেন্স যায় না বা যেতে চায় না। সেই বিষয়ে সেখানকার গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তখন সেখানে কালচিনিতে উনি পোস্টিং ছিলেন, এই প্রশান্ত বর্মন, অকৃতকার্য WBCS অফিসার চাকরিতে, কিন্তু তিনি চাকরি বজায় রেখেছেন, চাকরি পেয়েও গেছেন পাশ না করে। এগুলো আমাদের রাজ্যে সম্ভব, এটা অন্য কোথাও না হলে এখানে সম্ভব। আর প্রচণ্ড প্রভাবশালী। তাকে 3-4 বার কোথাও বদলি করা হয়েছে, কিন্তু সেই বদলিগুলো কার্যকরী হয়নি। তিনি এক জায়গাতে দীর্ঘ বছর ধরে তিনি চাকরি করে যাচ্ছেন। এতটাই তার ক্ষমতা। তার চেহারা দেখলে বোঝা যায় যে তিনি কতটা নতনম্র মানুষ। চেহারায় তো বলে দেয়, অ্যাপিয়ারেন্স দ্য ইংলিশ অফ দ্য হিউম্যান। এটা তো আমরা জানি। যেমন সোজদা মর্নিং একটা কথা আছে, দিনের সকালটা দেখলে বাকি সকালটা দিনটা বোঝা যায়, ঠিক সেরকম একটা হাঁড়িতে ভাত টিপলে বোঝা যায় যে ভাতটা হয়েছে কিনা। সেই সময় বিক্ষোভকারীদের সামনে গিয়ে এই ভিডিও প্রশান্ত বর্মন বলেছিলেন, এটা পুরো বাইট বৈদ্যুতিন চ্যানেলগুলোতে দেখানো হয়েছিল। উনি কি বলছেন সেই বিক্ষোভকারী গ্রামবাসীদের? তার দাবি করেছে যে রাস্তাটা সারাতে হবে, আমরা যেতে পারছি না। সত্যিই তাই। কোনো মানুষ বলে কোনো প্রাণী যদি থাকে পৃথিবীতে, ওই রাস্তা দিয়ে যাতায়াত করা সম্ভব নয়। যেহেতু তারা দরিদ্র, কম লেখাপড়া জানা গ্রামবাসী, অত তাদের ভোটই কিন্তু অধিকাংশ নেতা নেত্রীরা জিতে যায়, তারাই অবহেলিত হয়। আর তারপরে কি হলো ব্যাপারটা, যখন তারা আন্দোলন করলেন, তখন সেখানে এই প্রশান্ত বর্মন, কালচিনি ভিডিও, তিনি গিয়ে বললেন যে আপনারা তো বিধবা ভাতা পান সরকার থেকে, বার্ধক্য ভাতা পান সরকার থেকে, লক্ষ্মী ভাণ্ডার পান সরকার থেকে, এই অনুদানগুলো আপনারা ফিরিয়ে দিন সরকারকে, তাহলে আপনার এই রাস্তা আমি তৈরি করে দেবো। কি কথার ধরন! এই প্রশান্ত বর্মন এই 2025 সালের অক্টোবর মাসে
এই লোকটা এখনও বেঁচে আছে, মানে বেঁচে আছে মানে চাকরিতে বেঁচে আছে, এখনও তার চাকরিটা আছে, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। কতটা প্রভাব চিন্তা করুন। ফেল করে WBCS পরীক্ষার মতো পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশনের, সেই পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও উনি বিডিও পদে চাকরি পেয়ে গেলেন। যতগুলো বদলির অর্ডার এসছে একদম উড়িয়ে দিয়েছেন সেই অর্ডারগুলো। কতটা প্রভাব দেখুন, তার মাথার উপরে এমন কে মানুষ আছে। সেই প্রশান্ত বর্মন, তার বাড়িতে অশোক কর বলে একজন, এই নিউটনে তার 3 তলা বিশাল প্যালেস আছে, প্রাসাদ, সেই ছবি আমি দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওতে। এবং প্রচুর টাকার মালিক। এখন সামান্য বিডিও সরকারি চাকরি করে এত বিষয় সম্পত্তি কী করে করলো, সে উত্তরটা এখন দেওয়া যাবে মনে হচ্ছে। ধরপাকড় শুরু হয়েছে। বলে না যে পাপের 5 ঘড়া পূর্ণ না হলে ঈশ্বর তার জবাব দেয় না, ঈশ্বর তার জবাব এবার দেবে। এতদিন তো মোটামুটি এইভাবে লড়াইটা চালিয়ে গেছো, প্রচণ্ড প্রভাবশালী। ফেল করে চাকরি পেয়ে গেছে, ধরা পড়লো না, কিছু হলো না। 2017 সালে খুব সম্ভব উনি চাকরিটা পেয়েছিলেন। এই প্রশান্ত বর্মন কালচিনির, উত্তরবঙ্গের কালচিনির বিডিও, তার নিউটাউনে একটা বাড়ি আছে। বাড়ি মানে বিশাল বড় ফ্ল্যাট তো নয়, বিশাল একটা প্রাসাদ বলতে পারেন। সে ছবি আমি দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওতে, তার ছবি সহ। এই প্রশান্ত বর্মনের বাড়িতে ওখানকার স্থানীয় একজন অশোক কর বলে কেয়ারটেকারে কাজ করতেন। এবং তার এই নিউটাউনের বাড়িতে ওই অশোক কর, উনি যেটা বাইট দিয়েছেন, পুরোপুরি একদম প্রকাশ্যে বাইট দিয়েছেন বৈদ্যুতিন চ্যানেলে, যে আমি ওনার বাড়িতে কেয়ারটেকারে কাজ করতাম, আমি মদ খেয়ে নিয়েছিলাম, এই মদের বসে আমি ওনার আলমারি থেকে কিছু সোনা আমি চুরি করেছিলাম, এবং সেই সোনাটা আমি আমারই ঘরে ভাড়া থাকে, দোকান ভাড়া দিয়েছিলাম। ওই অশোক করের দোকান ভাড়া নিয়ে চালাতো পশ্চিম মেদিনীপুরের একজন সোনা ব্যবসায়ী, তার নাম স্বপন কামিলা। আমি স্বপন কামিলার কাছে গিয়ে এই সোনাটা বিক্রি করেছি। মানে প্রশান্ত বর্মন যখন সোনাটা খোয়া যায় জানতে পারেন, তখন এই অশোক করকে ধরে বেদম মারধর করেন, মাথা টাথা ফাটিয়ে দেয়, দেখাচ্ছিলেন উনি বৈদিক চ্যানেলের সামনে। মারধর করার ফলে ও স্বীকার করেছে, হ্যাঁ আমি চুরি করেছি। তা তুমি চুরি করে কোথায় রেখেছো সোনাটা, কাকে দিয়েছো? না স্বপন কামিলাকে দিয়েছে। স্বপন কামিলা ওই নিউ টাউনে এই অশোক করের একটা দোকান ভাড়া নিয়ে উনি সেখানে সোনার কারবার করতেন, কিন্তু ওনার আদি বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। 28শে অক্টোবর 2025 সালের ঘটনা। কালচিনি উত্তরবঙ্গ থেকে লালবাতি গাড়ি জ্বালিয়ে তিনি যাতায়াত করেন। তিনি এবং তার ওই নীলবাতি জ্বালানো গাড়িটা ওই রাজারহাটে আর নিউটাউনের তার বাড়ির নিচে রাখা থাকে, এবং তার ড্রাইভারটা বা তার চালাচামুন্ডা কিছু দুষ্কৃতিকারী তার আন্ডারে আছে। এবার কি হলো ব্যাপারটা হলো, ওই প্রশান্ত বর্মন তার দলবল নিয়ে উনি প্লেনে করে এলেন। দলবল নিয়ে তিনি ওই নীলবাতি জ্বালা গাড়িটা নিয়ে তিনি স্বপন কামিলার দোকানে যখন যান, স্বপন কামিলার দোকান সেদিন বন্ধ ছিল, তিনি স্বপন কামিলার পশ্চিম মেদিনীপুরের দেশের বাড়িতে তিনি গেলেন। সেখান থেকে তাকে তুলে নিয়ে এলেন। 28শে অক্টোবরের ঘটনা, 2025 সাল, ঠিক দুর্গাপুজোর প্রাক্কালে। এবং সেখানে প্রশান্ত বর্মন নিজের থেকে তার ড্রাইভার রাজু বলে একজন, তারপর তার শিলিগুড়ির আরেকজন মস্তান ছিল, এই অশোক করকে এবং এই দুজনকে ওখানে কিছু মারধর করা হয়, বেদম মারধর করা হয়। মারধর করার পর অশোক করকে ছেড়ে দেওয়া হয়। স্বপন কামিলাকে, যেটা অশোক কর তার ভিডিওর সামনে, বৈদ্যুতিন চ্যানেলের সামনে এই স্বীকারোক্তিটা করেছেন। 28শে অক্টোবর ঘটনাটা ঘটে। স্বপন কামিলাকে পশ্চিম মেদিনীপুর থেকে তুলে নিয়ে আনা হয়। এবার তাকে সেই নিউটাউনের বাড়িতে অশোক করের সঙ্গে বেদম মারধর করা হয়। তারপরে অশোক করকে ছেড়ে দেওয়া হয়। তারপরে স্বপন কামিলাকে অশোক কর বলছে, তারপরে আমি জানি না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই। ওখানে আটকে রাখা হয় স্বপন কামিলাকে, এবং তাকে বেল্ট দিয়ে, লাঠি দিয়ে যথেষ্ট মারধর করার অপরাধ কি, সে কেন সোনাটা কিনেছিল, সোনাটা ফেরতও পেয়েছিল,
পরবর্তীকালে এই প্রশান্ত বর্মন স্বীকার করেছিল, মানে অস্বীকার করেছে, অস্বীকার করেছে, আমি তো ওখানে ছিলাম না, আমি এসব লোককে তো চিনি না, আমার তো কোনো সোনা দানা চুরি হয়নি। এই হচ্ছে একজন সরকারি বিডিও অকৃতকার্য পরীক্ষায় পিছন দরজা দিয়ে উনি প্রভাবজয়ী চাকরিটা পেয়েছেন, আর এইসব অপকর্মগুলো তিনি করে গেছেন। এগুলো আমাদের রাজ্যে সম্ভব। জানি না এইসব পাপের প্রতিফল ঈশ্বর কবে দেবেন, আর ফল কবে পাবে জনসাধারণ বা এই স্বপন কামিলের পরিবার, সেটা আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। এবার স্বপন কামিলাকে তার দেহটা 31শে অক্টোবর 2025 সাল যাত্রাগাছির ঝোপের মধ্যে পাওয়া যায়, তাকে মেরে ফেলা হয়। এই হচ্ছে আপনাদের বললাম, এটা হচ্ছে প্রথম ভূমিকা। আর এই যে সল্টলেকের যে স্বর্ণ ব্যবসায়ী, এই স্বপন কামিল 38 বছর বয়স, তার অপরাধ হচ্ছে সে সোনাটা কিনেছিল। তুমি তো সোনা পেয়ে গেছো, তার জন্য বিচার ব্যবস্থা আছে, তার জন্য আইন আছে। তুমি সেখানে থানা পুলিশ না করে তুমি আইনটা নিজের হাতে তুলে নিলে কেন? তার কারণ একটাই, যে এইটুকু বুঝে গিয়েছিল প্রশান্ত বর্মন কালচিনি ভিডিও, যে আমি পরীক্ষায় ফেল করেও যখন সরকারি চাকরি পেয়ে গেছি, আবার ভিডিও পদে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আমি সব কিছু করতে পারি। আমার বদলি যখন আমি রুখে দিতে পারি, আমাকে কেউ বদলি করতে চাইলেও পারিনি করতে, আমি এক জায়গাতেই বসে আছি, বা আমি হয়তো 1 মাসের জন্য গিয়ে বদলির জায়গায় চাকরি করে আমি আবার এই মধু ভাণ্ডার কালচিনিতে আবার আমি ফিরে আসতে পেরেছি। আমি পেরেছি যখন, তখন আমার ক্ষমতাটা যথোপযুক্ত আছে। এই ভরসায় এই অপকর্মটা করে তাকে, তার বিরুদ্ধে এই অভিযোগ, এবং পরবর্তীকালে যখন এই তুফান এবং ড্রাইভার রাজু সহ তার প্রত্যেকেই মেরেছে, স্বপন কামিলকে মেরে ফেলেছে ওই বিল্ডিংয়ের। তার প্রশান্ত বর্মনের, আমি জানি না একজন সরকারি চাকরিজীবী এত সম্পত্তি কীভাবে করেন, সৎভাবে সম্ভব হয় না। এইবার রাজুকে এবার পুলিশ যখন তদন্ত করলো, এতদিন ধামাচাপা ছিল, সেই যে বললাম প্রচণ্ড প্রভাবশালী, পার পেয়ে গেছে প্রত্যেকটা অপকর্মের করার পরও, এইবার তো আর হয়নি। ঈশ্বরের মার বলে না, ঈশ্বরের মা দুনিয়ার বার। এইবার সেই স্বপন কামিলা স্বর্ণ ব্যবসায়ী, তার পরিবার আইন আদালত করেছে, মানে পুলিশ অভিযোগ করেছে। এফআইআর তো নিতে একটু গড়িমসি করছিল, কিন্তু এফআইআরটা নিতে বাধ্য হয়েছে। পুলিশ তদন্ত করেছে, চারদিক থেকে চাপ এসছে, প্রমাণ ভুরি প্রমাণ আছে। নিউটাউনে যেখানে বাড়ি, 3 তলা বিশাল বাড়ি, প্রাসাদ বলতে পারেন, এই প্রশান্ত বর্মনের আশেপাশে প্রত্যেকটা লোক সাক্ষী দিয়েছে যে এই লোকটাকে তো আমরা চিনি, উনি তো বলে আমি কালচিনির ভিডিও, নীলবাতি গাড়ি চড়ে, নীলবাতি গাড়িটা ওখানে রাখা থাকে, আর রাজু বলেছে এটা তার ড্রাইভার। এবং অশোকর পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন যে আমি ছিলাম, আমাকে মারধর করে ছেড়ে দিয়েছে, স্বপন কামিলকে সেখানে আটকে রাখা হয়েছে। তারপরে যাত্রাগাছিতে তার লাশটা পাওয়া যায়। এইবার রাজু ঢালি, যে তার গাড়ির চালক, এবং তার ডানা মস্তানি বলতে পারে, তুফান থাপা, ওর বাড়ি শিলিগুড়ি, এই কজনকে, এই নিয়ে 2-3 জনকে ধরেছে। ধরার পর তারা জেল হাজতে আছে এখনো পর্যন্ত। আমাদের এই বাহাদুর সমাজসেবক, একদম পরিচ্ছন্ন ভিডিও, সরকারি WBCS অফিসার প্রশান্ত বর্মন কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি। দেখা যাক, সময় বলবে গ্রেপ্তার হয় কি হয় না। এফআইআর করা হয়েছে, মামলা মোকদ্দমা শুরু হয়েছে। ধরা পড়ার পর সাক্ষ্য যা দেওয়ার, প্রত্যেকটা সাক্ষ্য পাওয়া গেছে, প্রত্যেকটাই ওর বিরুদ্ধে গেছে, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এবং এই রাজু ঢালিয়ার এই তুফান থাপা, উনি জেরার মুখে বলেছে যে হ্যাঁ, আমরা যা কাজ করেছি এই বিডিও সাহেবের নির্দেশে আমরা করেছি। যখন তাকে নিউটাউনে স্বপন কামিলা স্বর্ণ ব্যবসায়ীকে মারা হয়েছিল, মারধর করা হচ্ছিল, ওখানে এই বিডিও প্রশান্ত বর্মন হাজির ছিলেন, এবং তিনিও মারধর চর্চাপড় মেরেছেন। এবং তিনি সামনে থেকে যাত্রাগাছিতে
গাড়ি করে লাশটা নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন এই প্রশান্ত বর্মন। তার প্রত্যেকে এটা স্বীকার করেছে। এবার সময়ের অপেক্ষা, যে তাকে বাঁচানোর চেষ্টা হয়তো করা হচ্ছে বা হয়েছে, দেখা যাক। এখন তো মনে হয় বাঁচানো আর যাবে না। ওই শেখ শাহজাহান, সন্দেশখালী শেখ শাহজাহানের মতো পরিস্থিতি হবে, নিরুপায় হয়ে এবার তাকে গ্রেপ্তার করতে হবে। বিডিওর বিরুদ্ধে যে মামলা 9 বছর ঝুলেছিল, কেন ঝুলেছিল? প্রশান্তকে নিয়ে অনেক সৎ অফিসার আছেন তো ডাব্লিউবিসিএস মহলে, সবাই তো অসৎ নয়, এটা তো ঘটনা। সব পুলিশ কিন্তু অসৎ নয়, তবে বলতে পারেন সেগুলো সংখ্যায় খুব কম। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সব সৎ মানুষদের দেখতে হবে। এবার 31শে ডিসেম্বর যখন লাশটা পাওয়া গেল যাত্রাগাছিতে ঝোপের মধ্যে, এই স্বর্ণ ব্যবসায়ী পশ্চিম মেদিনীপুরের স্বপন কাবিরার, তিনি সল্টলেকে একটা দোকান ঘর ভাড়া নিয়ে এই সোনার কারবারটা করতেন। এই বিতর্কিত ভিডিও প্রশান্ত বর্মনের রাজ্য প্রশাসনের প্রভাব দীর্ঘদিন ধরেই আমাদের আলোচনা বিষয়বস্তু। আর সেই প্রভাবকে কাজে লাগিয়ে একাধিকবার তিনি নিজের বদলির আটকে দিয়েছেন, এটা অভিযোগ। প্রভাব তো নিশ্চয়ই আছে, ফেল করে চাকরি পেয়েছেন মানে তো যথেষ্ট প্রভাব। আর এই প্রভাবের পিছনে কারা আছে সেটা তো খুঁজে বের করার দরকার। বের করলেও জানি না সেসব মাথাটা ধরা পড়বে। আজও পর্যন্ত তো ধরা পড়েনি কোনো বিষয়ে। নাওদা সরও কত কাণ্ড ঘটে গেল, আর চাকরি চুরি থেকে শুরু করে বাড়ি চুরিতে সব চুরির টাকা পয়সা কোথায় গেছে, এর মাথা, আসল যে মাথাটা কে বা কারা, এখনো পর্যন্ত অদূর পর্যন্ত সিবিআই বলুন বা ইডি বলুন পৌঁছাতে পারেনি বা পৌঁছাতে চায়নি। একটা কথিত আছে দাদা দিদির সেটিং, আমি জানি না এটা সত্যি কি মিথ্যা, সেটা কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে যে কেন চুনুপুটিগুলো ধরা পড়ছে, মন্ত্রীর লস্করগুলো ধরা পড়ছে, হাতিঘোড়াগুলো ধরে জেল হাজতে পুড়ে দেওয়া হতো, জামিনও পেয়ে গেছে গতকাল পার্থ চট্টোপাধ্যায়, একদম কালপিট, শাসক দলের মুখ্য সচেতক, একটা পদ সৃষ্টি করে বসানো হয়েছিল, এত লোভ। তো সে জামিন পেয়েছে 3 বছর 1 মাস 2 মাস, 3 বছর 1-2 মাস জেলে ছিলেন, উনি জামিন পেয়েছেন গতকাল। তো এর শাস্তি কবে হবে জানি না, জেল তো খেটেছে ঠিক আছে। তা এই প্রশান্ত বর্মনের কথাতে ফিরে আসি। এই ইংরাজিতে তিনি যখন পরীক্ষা দিয়েছিলেন, ডাব্লিউবিসিএস পরীক্ষা, ইংরাজিতে তিনি 0 পেয়ে এবং পরীক্ষায় পাস না করেও তার ভিডিও হিসেবে নিয়োগ পাওয়ার অভিযোগ কিন্তু 9 বছর আগে দায়ের করা হয়েছে মামলা, এখনও ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে সেই মামলা। এরপরে কি বিচার ব্যবস্থার উপরে ভরসা থাকে? তবু অন্যান্য নাগরিকদের মতো আমি হোক বা আমাদের হোক বলতে হয় বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে। এবং এই গত খুব সম্ভব 10 তারিখ বোধহয় দিল্লিতে যে বোম ব্লাস্ট হলো, 5 জন জৈশ মোহাম্মদ জঙ্গি ডাক্তাররা বোম ব্লাস্ট করলো। ডাক্তারও জঙ্গির সঙ্গে যোগাযোগ। এবার ওদেরকে ডাক্তার বলবেন না টেররিস্ট বলবেন? যাকে পরে ভারত সরকার এর শাস্তিটা কি দিতে পারে পাকিস্তানকে, সেটা আমরা তাকিয়ে দেখব। আর এরা সাহস পাচ্ছে, তার কারণে আমি আগে অনেক ভিডিওতে বলেছি, এবং কর্নেল দীপ্তাংশুবাবু উনি বলেছেন একটি চ্যানেলে যে ঘরের শত্রু বিভীষণরা যতদিন না নিকেশ করা যাবে এরকম আত্মঘাতী মামলা বা আত্মঘাতী ঘটনা চলতেই থাকবে, কেউ আটকাতে পারবে না। এটা একদম ধ্রুব সত্য কথা। ঘরের শত্রু বিভীষণ যতদিন থাকবে ভারতকে অখণ্ড বজায় রাখতে গেলে প্রত্যেকটা পদে পদে লড়াই করতে হবে। তা আসি আবার সে প্রশান্ত বর্মনের কথা। তিনি যে পিছন দরজা দিয়ে পরীক্ষায় পাস না করে ডাব্লিউবিসিএস পরীক্ষায়
পাস না করে অকৃতকার্য হয়ে ইংরাজি সাবজেক্টে 0 পেয়েছেন, এই বিষয়ে একটা মামলা হয়েছে। সে মামলাটা এখনো পর্যন্ত 9 বছর ধরে হাইকোর্টে ঝুলে আছে, আর 9 বছর ধরে উনি দিব্যি চাকরিটাও করে যাচ্ছেন। এই তো আমাদের বিচার ব্যবস্থা। আর এই সময়ের মধ্যে 6 জন স্থায়ী সহ অন্তত 14 জন প্রধান বিচারপতি, অস্থায়ী অন্তত 4 জন তার মধ্যে ছিলেন, পার করেছে কলকাতা হাইকোর্ট। অথচ নিয়োগে এত বড় অভিযোগের নিষ্পত্তি হয়নি 9 বছরে। 9 বছরেও এই নিয়োগটা যে বেআইনি হয়েছে, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে যে মামলাটা, এখনো তার নিষ্পত্তি হয়নি। আর আদৌ হবে কিনা সময় বলবে সেটা। আর সোমবার দিন, এই গত সোমবার, আজ তো ধরুন বুধবার, এই যে গত সোমবার আপনার নিয়োগের যে এত একটা অভিযোগ, কোনো হোলদোল নেই, বিচার ব্যবস্থা বলুন, প্রশাসনের বলুন। এই গত সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে একটা জনস্বার্থ মামলা, এই মামলাটির যে ধামাচাপা পড়ে গেছে, এটা ফেরাতে চাইছে মামলাকারীরা। আর প্রশান্ত বর্মনের নিয়োগ নিয়ে 2017 সালে পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি যাকে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মী রামচন্দ্র ভট্টাচার্য প্রথম মামলা তিনি নিজে দায়ের করেন। তিনি রিটায়ার্ড পারসন, পাবলিক সার্ভিস কমিশনের। সৎ মানুষ এখনো আছে, নেই যে তা নয়, সংখ্যায় কম। চোর ছ্যাচোর তোলাবাজ, মন্ত্রী থেকে একদম চামচা পর্যন্ত একদম ঘাটি গাড়া, এইভাবেই তৈরি। তো এইভাবে সমাজ উন্নতি করবে? সমাজের নেক্সট জেনারেশন এইভাবে মানুষ হবে? নেভার, কখনো হতে পারে না। আর প্রশাসন এর যোগ্য শাস্তি যদি না হয় এসব অন্যায় অবিচারে, আমি জানি না এর ফল ঈশ্বর দেবে, বা তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। আর এই যে রামচন্দ্র ভট্টাচার্য, উনি পাবলিক সার্ভিস কমিশন অবসরপ্রাপ্ত একজন কর্মী, তিনি মামলাটা করেছেন প্রশান্ত বর্মনের এই নিয়োগের বিরুদ্ধে। আর তারপরেও পিএসসি চেয়ারম্যান এবং সদস্য না থাকা সহ বেশ কয়েকটি ইস্যুতে আরও 2টি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মোটামুটি 3টে মামলা, জনস্বার্থ মামলা দায়ের হয়। পাবলিক ইন্টারেস্ট মানে সুইট জনস্বার্থ মামলা। আর এর পরেও 3টি মামলা একত্রিত করে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রের ডিভিশন বেঞ্চে 2017 সালের জুন মাসে প্রথম শুনানি হয়। তারপর থেকে মোট 24 বার বিভিন্ন নির্দেশ দেওয়া হয়, যদিও আইনজীবীদের একাংশের অভিযোগ কখনো মামলাকারী, কখনো অভিযুক্ত, আবার কখনো পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন বা রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দফায় দফায় মামলার শুনানির দিনে স্থগিতাদেশ চাওয়ায় মামলা ঝুলে যায়, বরফের ঘরে চলে যায়, ঠান্ডা ঘরে। এটি তো নিয়ম আমাদের দেশের আইন প্রশাসন, বিচার ব্যবস্থা সবই এরকমই নিয়ম। যার ফলে এই পরিস্থিতি। কালকে দেখা গেছিল, আমি কোথাও খবরে বোধহয় দেখলাম যে ব্যাঙ্গালুরুর সেন্ট্রাল জেলে, কর্ণাটকের ব্যাঙ্গালুরু সেন্ট্রাল জেলে দাগি আসামি, যের মধ্যে ধর্ষণ কেস, খুনের কেস, রেপ, আপনার নানা রকম মাদকদ্রব্য পাচারের কেস, এইসব দাগি আসামিরা জেলের মধ্যে মদের বোতল, মাংস, খাবার দাবার নিয়ে নাচ করছে, ড্যান্স করছে, একদম মোচ্চক যাকে বলে, জেলের ভেতরে, সেন্ট্রাল জেল অফ ব্যাঙ্গালোর, যাকে ব্যাঙ্গালুরু বলে। কোথায় যাচ্ছে আমাদের প্রশাসন? কোথায় যাচ্ছে আমাদের দেশটা? যার জন্য এই তস্করলেবা বলুন আর জৈশ মোহাম্মদ বলুন, ছেড়ে তো কথা বলবে না। তারা তো সুযোগটা নেবে, কারণ তার জানে ভারতের কিছু লোক আছে, পয়সা দিলেই কাজ হয়ে যাবে। হয়েওছে তাই। 6 জন ডাক্তার, তার পেশায় ডাক্তার,
সমাজে একটা মান্যগণ্য পেশা, সম্মানজনক পেশা, তারা জঙ্গি। তার মধ্যে একজন আত্মঘাতী ওই গাড়িটা চালিয়ে নিয়ে এসেছিল ইয়ে থেকে, কি বলে, হরিয়ানা থেকে, খুব বড় 40-35 কিলোমিটার। সে ওর মধ্যেই মারা যায়, বোম ব্লাস্টটা করার সময় তারও দেহ চলে যায়। এই তো অবস্থা। তারা জানে ভারতে সে মুসলিম হোক, হিন্দু হোক, জৈন হোক, পার্সি, যেই হোক, দলমত নির্বিশেষ, খালি পয়সা দাও, পয়সার লোভে এরা যত বড় চাকরি করুক না কেন, অর্থের অভাব নেই, তবুই কাজটা করে। তার কোন ঘরের শত্রু বিভীষণ। এই ঘরের শত্রু বিভীষণদের যতদিন না নিকেশ না করে, ততদিন দেশের অখণ্ডতা নিয়ে প্রশ্ন থাকবে, ভয় থাকবে। এইবার এই 24 বার যখন বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছিল এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে, যদিও আইনজীবীদের একাংশের অভিযোগ, কখনো মামলাকারীরা বা কখনো অভিযুক্ত, কখনো পাবলিক সার্ভিস কমিশন বা কোনো রাজ্য সরকার স্থগিতাদেশ চেয়েছে, মামলা ঝুলে গেছে। আমাদের দেশে তো এইরকমই অবস্থা, বিচার ব্যবস্থা তো এইভাবেই চলছে। এবং এমনকি দেখুন, 2019 সালের এপ্রিল থেকে 2023 সালের মার্চ পর্যন্ত 2 বছর টি.বি. রাধাকৃষ্ণন প্রধান বিচারপতি থাকাকালীন কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানির জন্য ওঠেই নেই। কতটা প্রভাব এই প্রশান্ত বর্মনের, চিন্তা করুন। আদালত পর্যন্ত তার হাত, মামলাটা ওঠেই নেই। 2019 থেকে 2019-এর এপ্রিল মাস থেকে 2023 সালের মার্চ পর্যন্ত, তখন ওই টি.বি. রাধাকৃষ্ণন ছিলেন 2 বছরের জন্য প্রধান বিচারপতি হাইকোর্টে, তখন থেকে মামলাটা ওঠেনি। আবার সদ্য অবসর নেওয়া স্থায়ী প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের আমলেও মামলার ফোকাস ঘুরে যায় পাবলিক সার্ভিস কমিশনের কর্তা নিয়োগ না হওয়ার সমস্যা নিয়ে। ডাইভার্ট হয়ে গেল ফোকাসটা। এখানেও সেই চাল চতুরি, ক্ষমতার অপব্যবহার, প্রভাব প্রতিপত্তিশালীর ওখানে দাপট। আর তবু আমরা ভোট দিই। যাই হোক, তার মধ্যে একটা কথা বলে দিই যে বিহারে যে ভোটটা হয়েছে সেখানে বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে যে 243টা বিধানসভা আসনের মধ্যে 130টা মতো এনডিএ জোট, মানে বিজেপি এবং নীতিশ কুমার জোট পাবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। যাই হোক, এটা তো বুথ ফেরত সমীক্ষা, কখনো ফলে কখনো ফলে না, দেখা যাক, তার জন্য আমরা অপেক্ষা থাকব। আচ্ছা, এটা মাঝখানে পেলাম বলে কথাটা বলে দিলাম আমি। এইবার আরেকটা যে বিষয় হলো যে গত কয়েক বছর ধরে হাইকোর্টের একের পর এক নির্দেশে চেয়ারম্যান থেকে অন্যান্য সদস্য নিয়োগ হলেও প্রশান্ত বর্মনের নিয়োগ দুর্নীতি ইস্যু কার্যত ঠান্ডা ঘরে চলে গিয়েছে, বা চলে যেতে দেওয়া হয়েছে বলা যেতে পারে। শীর্ষ আদালত প্রাথমিক শুনানির পরে দ্রুত শুনানির জন্য, মানে দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের ফেরত পাঠিয়ে দেয় এই মামলাটা। 2018 সালে শীর্ষ আদালতের সেই নির্দেশের কথা একাধিক প্রধান বিচারপতি তাদের নির্দেশে উল্লেখ করেছেন। এখানে শেষ নয়, হাইকোর্টের একাধিক রায়ের কপি থেকে স্পষ্ট বহুদিন মামলা ধামাচাপা পড়ে থাকার পরে মামলাকারীর আইনজীবীরা দৃষ্টি আকর্ষণ করলে সেই মামলা ফের বিচারের তালিকায় ঢোকে। কি পরিস্থিতি, শুধু এইটুকু আপনারা বুঝে নিন। আমার এই ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখুন, জানুন, মজাটা সেখানেই পাবেন। ফলে কোনো রহস্যময় কারণেই মামলা মাসের পর মাস আদালতের ভাষায় যাকে বলে আউট অফ লিস্ট থেকে গেছে। আর তা নিয়ে কৌতূহল রয়েছে। নথি বলছে যে 2024 সালের মে মাসের পরে আর এই মামলা শুনানির মুখ দেখেনি। ফলে শেষ প্রায় 1.5 বছর মামলাটি ঠান্ডা ঘরে চলে গিয়েছে। মূল মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ তিনি কি বলছেন? তিনি বলছেন যে বহুবার মামলা তালিকার বাইরে চলে গিয়েছে, আমরা মেনশন করে ফিরিয়ে এনেছি, তবে এখনও পর্যন্ত যেসব নথি জমা পড়েছে তা থেকে এটা বলা যায় হাইকোর্ট একটু সক্রিয় হলে এতদিনে ওই বিডিওর বিরুদ্ধে মামলা নিষ্পত্তি হয়ে যেত।
কি বললেন আশা করি আমি বোঝাতে পেরেছি। হাইকোর্টও যদি একটু কি বলবো, যদি চেষ্টা করতেন, সক্রিয় হতেন, মামলাটা এতদিনে ফয়সালা হয়ে যেত। যাই হোক, এখন বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলা যায় না, সে এইটুকু বলা যায় যে মানুষের বিশ্বাসটা পরবর্তীকালে থাকবে কি না। নেতা নেত্রী, রাজনৈতিক নেতা নেত্রীদের উপর তো ভরসা নেই, সব তো চোর, সব চোর, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। ক্ষমতায় গিয়েছে পয়সা কামাও, অঢেল পয়সা, অঢেল টাকা। ভাবছি বোধহয় মরে গেলে আমার সব টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, জমি জামা, বাংলো, খামার বাড়ি সব আমার সঙ্গে চলে যাবে, সে নরকেই যাবে। শ্মশান তো যদি স্বর্গ বলে কিছু থাকে। মানুষ তো শেষ পর্যন্ত, আমাদের মতো ছাপোষা অসহায় মানুষ তো শেষ পর্যন্ত বিচার ব্যবস্থার উপরই ভরসা রাখে। থানা পুলিশ তো ছেড়েই দিন, সেগুলো তো দলদাস, চাকরি তো বাঁচাতে হবে। সে অন্যায় করলেও, বিবেকে বাধা পেলেও অন্যায়কে সমর্থন করে যেতে হবে। যাই হোক, এই যে আদালতে এই যে কথাটা বলেছেন অ্যাডভোকেট, যে যদি একটু সক্রিয় হতো তাহলে হয়তো মামলাটা নিষ্পত্তি হয়ে যেত। এখন এই ভিডিওর বিরুদ্ধে অনেকদিন আগে 2017 থেকে চাকরিটা পেয়েছে, আর 2025 সাল অনেক আগে তার শাস্তিটা হয়ে যায়। চাকরিটা তো চলে যাওয়া উচিত ছিল। যাই হোক, এই মামলার অভিযুক্ত প্রশান্ত বর্মনের আইনজীবী অমরেশ রায় বলেন, আমি অনেক পরে মামলাটি নিয়েছি। এখন এরকম ধরনের মানে আইনজীবীরা আছে যে জেনে শুনেও এরকম ধরনের দুষ্কৃতি, বদলোক, সমাজবিরোধী বলতে পারেন, যারা এইসব কাজ করে সমাজবিরোধী তো নিশ্চয়ই, তাদের হয়েও মামলা লড়ার মতো আইনজীবী এখন পাওয়া যায়। যাই হোক, এটা তো পেশা তাদের, মিথ্যাকে সত্য বানানো, সত্যকে মিথ্যা বানানো, নির্দোষকে জেলে ঢোকানো, দোষীকে জেল থেকে বের করে আনা বা জেল না হওয়া, এগুলো তো মানে আইনজীবীদেরই পেশা। এই করে তো তাদের রুজি রোজগার, এর বিষয়ে কিছু বলা যায় না। যাই হোক, যতটুকু একটা মনে আসে কথাগুলো, তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এইবার দেখুন, উনি যেটা বলছেন যে আমি তো অনেক পরে এই মামলাটা আমি নিয়েছি, কেন সেটা ঝুলে রয়েছে তা বলতে পারবো না। তবে আমরা আমাদের দিক থেকে বক্তব্য শোনার জন্য আদালতের কাছে আবেদন করেছি, তা রেকর্ডেও রয়েছে। যার বিরুদ্ধে এই মামলা, সেই প্রশান্ত বর্মন, ভিডিও প্রশান্ত বর্মনের ফোন সঙ্গে সঙ্গে সুইচড অফ থাকায় তার সঙ্গে কিন্তু কোনো মতেই সংবাদ মাধ্যম বলুন বা বৈদ্যুতিন মাধ্যম বলুন যোগাযোগ করতে পারেনি, সুইচ অফ করে রেখেছে। ওই একটাই সোজা পথ। এবার দেখা যাক যে এই প্রভাবশালী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কালচিনি ভিডিও প্রশান্ত বর্মনের কোনো শাস্তি হয় কিনা। পিছন দরজা দিয়ে তিনি চাকরি পেয়েছেন, আর পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে, টেট পরীক্ষা থেকে শুরু করে, শিক্ষক শিক্ষিকাদের চাকরির পরীক্ষায় পাশ করেও যার চাকরি পায়নি, রাস্তায় বসে আন্দোলন করছে, ঝড় বৃষ্টি, পুলিশের লাঠি খেয়ে, গালিগালাজ খেয়ে বছর পর বছর আন্দোলন করে যাচ্ছে, তারা যোগ্য, নন টেটেন্ট, তারা বছর আন্দোলন করছে। আর টেটেন্ট যারা অযোগ্য, তারা এইভাবেই এই কালচিনি, উত্তরবঙ্গের কালচিনি ভিডিওর মতো বহাল তবিয়তে অকৃতকার্য পরীক্ষা, চাকরি পরীক্ষায় অকৃতকার্য, পাবলিক সার্ভিস কমিশনে অকৃতকার্য হয়েও, ইংরাজি সাবজেক্ট 0 পেয়েও, পাস না করেও WBCS অফিসার হয়ে যেতে পারে। এগুলো আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এগুলো সম্ভব। আজ এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।